সময় বদলালেও নেতাকর্মীদের মামলা নিষ্পত্তিতে ধীর গতি, দিনের পর দিন ঘুরতে হচ্ছে আদালতে, কারণ জানে না বিএনপিও। অস্থির নগরের চাকচিক্যর পাশেই অন্ধকার জগৎ, হাজারীবাগে কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ গেল আরেক কিশোরের, আজিমপুরে ডাকাতির পর শিশু অপহরণ। পুঁজিবাজারে গতি ফেরাতে ৩,০০০ কোটি টাকা দিচ্ছে আইসিবি, স্থিতিশীল বাজারের পাশাপাশি আস্থা বাড়বে বিনিয়োগকারীদের, তারল্য সংকট কমার আশা। শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনে বামপন্থী প্রেসিডেন্ট অনুরার জোটের জয়, প্রতিবেশী দেশগুলোতে বামপন্থীদের আগমনে অস্বস্তিতে নয়াদিল্লি। এবং রংপুর রাইডার্সের নিজের সেরাটা দিয়ে জাতীয় দলে ফিরতে চান আফিফ, দেশের বাইরেও সম্ভাবনা দেখছেন স্পেন কোচ রফিক। The color of joy. স্বাগত জানাচ্ছি নিউজ 24 সকাল 7টার সংবাদে, সঙ্গে আছে আমি আহসান হাবিব। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত সংবাদ। পরিস্থিতি বদলে গেলেও বিএনপি নেতাকর্মীদের মামলা এগোচ্ছে ধীর গতিতে। রাজনৈতিক মামলার জটিলতা কাটাতে দিনের পর দিন ঘুরছেন আদালত চত্বরে। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলছেন, কেন নেতাকর্মীদের মিথ্যা মামলা নিষ্পত্তি হচ্ছে না জানেন না তিনি নিজেও। বিস্তারিত জানাচ্ছেন মারুফুর রহমান। ৩০ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের একটি সহ মোট ১১টি মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। এর আগে ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বিএনপি চেয়ারপারসনের আলোচিত দুটি মামলার সাজা মওকুফ করা হয়। দলটির আইন বিষয়ক সম্পাদক জানান, আদালতের মাধ্যমে এসব মামলার চূড়ান্ত নিষ্পত্তি চান খালেদা জিয়া। কিছু কিছু মামলা আছে যে মামলা ওনার কনভিকশন হয়েছে, সেই মামলাগুলোও আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মামলাগুলোর ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে কুমিল্লায় মামলা হয়েছে, নাশকতার মামলা। তিনি তখন এই সরকারের বালুর ট্রাক দিয়ে তার বাসভবন এবং অফিস ঘেরাও ছিল। তো এইরকম প্রত্যেকটা মামলার নেচারই এরকম। তো এই নেচারের মামলাগুলা ইটস এ ম্যাটার অফ টাইম, যে কয়েক ঘন্টার মধ্যেই সরকার চাইলে বাতিল করতে পারে। একইভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে থাকা রাজনৈতিক মামলাগুলোও এগুচ্ছে কচ্ছপের গতিতে। প্রত্যাহার করা হয়নি কোনো মামলা। ফ্যাসিস্ট রেজিমের এই লিগেসিটা যদি এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারও অব্যাহত রাখে, তাহলে তো মানুষের মধ্যে একটা আস্থা অনাস্থার দোলাচাল এখানে থাকছে। দিস গভর্নমেন্ট হ্যাজ ডিউটি বাউন্ড, তারা ডিউটি বাউন্ড এই মামলাগুলো প্রত্যাহার করার জন্য। এদিকে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম সহ সর্বস্তরের নেতাকর্মীদের রাজনৈতিক মামলাগুলোরও আশানুরূপ অগ্রগতি হচ্ছে না বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, এখনো নিয়মিত আদালতে হাজিরা দিয়ে যাচ্ছেন তারা। আমরা নিয়মিত কোর্টে যাই, নিয়মিত হাজিরা দিই। এই মামলার ভবিষ্যৎ কি তাও জানি না। ভবিষ্যৎ যাই হোক, অকারণে যেমন হাজিরা দিতে হয়, এটি তো অত্যন্ত দুঃখজনক। তারা যদি তাদের নিজেদের মামলা প্রত্যাহার করে সন্তুষ্ট হয়, আর বাকিদেরকে যদি তারা এই মিথ্যা মামলার অভিযোগ থেকে পরিত্রাণ না দেয়, তাহলে এটা হলো দুঃখজনক। নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত রাজনৈতিক মামলা প্রত্যাহারের তাগিদ দেন বিএনপি নেতারা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। মানব জীবনের মতো প্রতিটি নগরে আলাদা আলাদা গল্প আছে, আছে উত্থান পতনের ইতিহাসও। ব্যতিক্রম নয় ব্যস্ত নগর ঢাকাও। এখানে প্রাণ আছে, প্রেম ভালোবাসার সঙ্গে আছে যুদ্ধ বিগ্রহের গল্প। সংগ্রাম আর সংগ্রামী মানুষের বিপরীতে পুঁজিবাদী শ্রেণী, চাকচিক্যময় জীবনের পাশে অন্ধকার জগৎ। কখনো সীমাহীন ছুটে চলা, কিন্তু গতির বদলে স্থিতি। সব মিলিয়ে অস্থির নগরে বাঁচার আশায় ছুটছে মানুষ।
লিটন বাবুর ক্যামেরায় অস্থির এই নগরের গল্প জানাচ্ছেন প্রমা চৌধুরী। হয়তো প্রাণের অস্তিত্ব নেই, তবু হাসি কান্না আর মান অভিমানে ঘেরা জাদুর শহর ঢাকা। ইতিহাসের সাক্ষী হওয়া মায়াভরা এই শহরটা চলছে যেন আপন গতিতে। তবু হাহাকার চারপাশে, আরো চাই আরো চাই, এভাবেই নিত্য চলে পাওয়া না পাওয়ার হিসাব। মানুষের জীবনের মতোই উন্নয়নের গল্পে ঠাসা এ নগর। পদে পদে অস্থিরতা আছে, আছে সুখে দুঃখে বেঁচে থাকার নানা অনুষঙ্গ। অর্থবিত্তে রঙিন জীবন, তবুও সম্ভাবনার কোণে কোণে অজানা শঙ্কা। এ যেন সব থেকেও কিছুই না থাকার গল্প। বাহারি নকশার বিশাল ভবনে কত শত শ্রমিকের ঘাম, যেখানে সবকিছুর দাম বাড়লেও বাড়ে না কেবল মানুষের দাম। সীমাহীন স্বপ্নের ফানুস উড়িয়ে কিসের নেশায়, কোন আশায় প্রাণগুলো পা রাখে এই জঞ্জালের শহরে? কি আছে এখানে? কেবলই বেঁচে থাকা, নাকি মায়া মোড়ানো আছে ইট কনক্রিটে? সকালের দাবি দেওয়া আদায়ের জন্য আর কি ব্যস্ত হয়ে পড়ছে, এই জন্য শহরে একটু ব্যস্ততা। আজকে আমি যখন সকালে বাসা থেকে বের হই, মানে আমার কাছে মনে হচ্ছে যে একটা প্রাণের ঢাকা ছিল আমার কাছে। আর অন্য দিন কিন্তু এই জিনিসটা পাই না। যানজটের ব্যাপারটা এটা বরাবরই ছিল, এবং যেহেতু একটা চেঞ্জের মধ্যে আসছে, সেখানে হয়তো জ্যামটা কখনো একটু বেশি থাকছে, কখনো আবার কমে যাচ্ছে। বলো তো কেমন শহর তুমি? ভালোবাসার বদলে ঘৃণা জাগাও, মগজে মননে অস্থিরতা। রাজনীতি, অর্থনীতি, নিত্য ক্যারিক্যাচারে মেটে কি তোমার প্রাণের তেষ্টা? কিভাবে চলো, কিভাবে বলো, যখন মাথায় চলে সায়েন্টিফিক ক্যালকুলেটর? শুকনো নদীগুলোর কান্না শুনতে কি পাও তুমি? কিভাবে সবুজের বিপরীতে ধূসর কষ্ট? নিঃসরিত কার্বন কি প্রতিনিয়ত ক্ষত বিক্ষত করে তোমার হৃৎপিণ্ড? কখনো কি মনে হয় সব ভেঙে চুরে হয়ে উঠবে তুমি কোনো নতুন মহাকাব্য? কে জানে এই প্রশ্নের উত্তর? তবু বলি, ভালো থেকো, ভালো রেখো প্রাণের শহর ঢাকা। ক্ষমতার বদলে কি আসলেই বদলেছে সাধারণ মানুষের চরিত্র, নাকি এখনো এই শহরে তেলাপোকার মতো বেঁচে থাকা? প্রশ্ন থেকেই যাচ্ছে, নগরে কবে ফিরবে স্বস্তি, কবে হবে এই অস্থিরতার অবসান? প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে আহত শাহাদাত হোসেন আকবর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরিবারের অভিযোগ, কিশোর গ্যাংয়ের সদস্যদের সাইকেল চুরি করতে দেখে ফেলায় শাহাদতকে ছুরিকাঘাত করা হয়। এর সুবিচার চান তারা। মাত্র 17 বছর বয়সে জীবন প্রদীপ নিভে গেল হাজারীবাগের বাসিন্দা শাহাদত হোসেন আকবরের। বৃহস্পতিবার রাতে সাইকেল চুরিতে বাধা দেওয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতের শিকার হন তিনি। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। পরিবারের দাবি, হাজারীবাগ পার্কের পাশে একটি বাসার গ্যারেজ থেকে সাইকেল চুরির চেষ্টা করে কিশোর গ্যাং চক্রটি, আর তাতে বাধা দেয় প্রাণ যায় শাহাদতের। এই লোকগুলা জায়গা মোবাইল চুরি করতেছে, সাইকেল চুরি করতেছে, কেউ ধরতে গেলে উপরে চাপায় পড়ে, এগুলা উদ্ধার করে না কেন? এগুলা কেউ দেখে না কেন? ওরা আপনার বাড়িতে আমার বাড়িতে সাইকেল হুন্ডা চুরি মুড়ি করে, ওরা কি চিন্তাবাড়ি করে, ওরা বাবা গেঞ্জা খায়, ওরা নিশা অবস্থাও আমার বাইরে মারছে। শুক্রবার রাতে এই ঘটনায় থানায় মামলা করতে আসেন নিহতের স্বজনরা। অপরাধীদের সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। আমাকে বোথা চাকু দিয়া টান দিছে, আমারটা ভালো করে লাগে নাই, ওটা ডাইরেক্ট ঢুকাই দিছে, তো মানে ফুসফুসে আঘাত করছে। তো আমরা এটা সুষ্ঠু একটা বিচার চাই, আর আমাকে একটাই দাবি, এই খুনিদের ফাঁসি চাই। তবে হাজারীবাগ থানা পুলিশ এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। রাজধানীর আজিমপুরের একটি বাসায় ডাকাতির পাশাপাশি শিশু অপহরণের অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার এলাকায় এই ঘটনা ঘটে। বাড়ির কেয়ারটেকার জানান, ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি স্বামী ও সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন। সাব
সাবলেট ভাড়া নিয়ে একদিন আগে তাদের বাসায় এক মহিলা ওঠেন। পরে আজ সকালে আরও 3 জন পুরুষ এসে ফারজানাকে হাত পা বেঁধে জিম্মি করে। পরে ডাকাতরা টাকা ও স্বর্ণালঙ্কারের পাশাপাশি 8 মাসের শিশু জাইফাকে অপহরণ করে নিয়ে যায়। তিনজন পুরুষ লোক নাকি একসঙ্গে ঢুকছে, গামছা দিয়ে মুখ বাইন্ধে ওনারে ফ্লোরে বসায় রাখছিল, ওই বাচ্চার মাকে বসায় রেখে তারপরে আলমারির থেকে নাকি টাকা পয়সা নিছে, ওনার মোবাইল নিছে, নিয়ে তারপরে ওনারা ওনাকে ওই ঘরের ভিতরে আটকাই থুয়ে তারপরে উনি নাকি বের হয়ে গেছে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বগুড়ায় মাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় নিয়েছে। পুলিশ এখন বলছে নিহতের ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়ারাই ঘটিয়েছে এই হত্যাকাণ্ডটি। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। গত 10 নভেম্বর বগুড়ার দুপচাচিয়া জয়পুর পাড়া এলাকায় নিজ বাসায় ডিপ ফ্রিজ থেকে উম্মে সালমা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় নিহত ছোট ছেলে সাদ বিন আজিজুরকে আটক করা হয়। সে সময় র্যাব জানিয়েছিল হাত খরচের টাকার জন্য মাকে হত্যা করেছিল তার ছেলে। এবার পুলিশই তদন্তে নিল নতুন মোড়। পুলিশ জানায় হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া ওয়াইফাই রাউটার ও মোবাইলের সূত্র ধরে সেই বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে মাবিয়া স্বীকার করেন 4 মাস আগে উম্মে সালমার বাসা ভাড়া নিয়ে মাদক ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। বিষয়টি টের পেলে বাসা ছাড়ার নির্দেশ দেন। ভাড়ার পাওনা টাকা সহ বিভিন্ন ইস্যুতে ক্ষুব্ধ হন মাবিয়া। এর জেরে 2 সহযোগী সুমন চন্দ্র সরকার ও মুসলিমকে নিয়ে হত্যার পর মরদেহ ফ্রিজে রেখে বেরিয়ে যান তারা। গতকালকে অভিযান পরিচালনা করে 3 জন আসামিকে ধৃত করেছি। তাদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞাপন প্রদান করেছে, আর 2 জনের বিষয়ে আমরা রিমান্ডের আবেদন করেছিলাম। 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছি। প্রথম থেকে তদন্ত করতেছিলাম। প্রথম তদন্তে আমরা যখন সাতকে সাবজেক্ট মনে হয়েছে তখন আমরা তার কলেজে যাই। কলেজে যে তার টোটাল ভিডিও ফুটেজটা আমরা নিই এবং ওই টিচারদের সাথে কথা বলি। প্রত্যেকটা টিচারই বলে যে না, আমার ক্লাসে উপস্থিত ছিল। এই পুরো 8 ঘন্টা 2টা ক্যামেরা 16 ঘন্টা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখি যে সে যথাসময়েই সেই তার ক্যাম্পাসে প্রবেশ করছে এবং যথাসময়ে সে বের হয়ে যাচ্ছে। এদিকে ছেলে জড়িত নয় দাবি করে আসল রহস্য উদ্ঘাটন হোক এমন প্রত্যাশা নিহতের স্বামী সহ স্বজনদের। বারবার চাচ্ছিলাম যে হত্যার সঠিক রহস্যটা বেড়ে আসে, আমার ছেলে যে অপরাধী হয় তার শাস্তি হবে, কিন্তু আমি নিরপরাধীর শাস্তির আওতাভুক্ত না আছে। ব্রিফিং এর পরে তখন আমরা সবাই সব, কারণ আমাদের কখনো এটা কল্পনাও করা কঠিন যে আমার নিজের ভাই, আমার ভাইয়ের সবচেয়ে প্রিয় সে এমন কাজ করতে পারে। আমরা চাই এটার সুষ্ঠু তদন্ত হোক এবং সুষ্ঠু বিচার হোক। তবে কি কারণে হত্যাকাণ্ড, কারা জড়িত তা জানতে আরো অপেক্ষা করার কথা জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শেয়ার বাজারে বিনিয়োগ ও ঋণ পরিশোধে এর মধ্যে 3000 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ICB। এতে একদিকে বাজার স্থিতিশীল হবে, অন্যদিকে আস্থা বাড়বে বিনিয়োগকারীদের। এছাড়া পুঁজিবাজারে গতি ফেরার পাশাপাশি কমতে পারে তারল্য সংকটও, এমনটাই মনে করছে নিয়ন্ত্রক সংস্থা। বিস্তারিত ওয়ালিদ সাকিবের রিপোর্টে। শেখ হাসিনার পতনের পর চাঙ্গা হলেও কিছুদিন পরই অস্বস্তি শুরু হয় শেয়ার বাজারে। নিয়ন্ত্রক সংস্থার নেয়া বিভিন্ন সিদ্ধান্তে আস্থাহীন হয়ে পড়েন বিনিয়োগকারীরা। প্রতিবাদে রাস্তায় নামেন দফায় দফায়। বাজারের এমন অস্থিরতার মধ্যে কিছুটা স্বস্তি ফেরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক চিঠিতে, যেখানে বাংলাদেশ ব্যাংককে বলা হয় রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ICB-কে 3000 কোটি টাকার তহবিল দিতে, যার নিশ্চয়তা দিচ্ছে সরকারি। ICB-কে আসলে বাংলাদেশ ব্যাংক ঋণ সহায়তা দিবে সরকারের একটা গ্যারান্টির বিপরীতে। আমরা সরকার থেকে যে গ্যারান্টি চিঠিটা আমাদের বাংলাদেশ ব্যাংকে এসেছে, ICB-কে ঋণটা প্রদান করা হবে। 3000 কোটি টাকার এই তহবিল থেকে শেয়ার বাজারে বিনিয়োগ করবে ICB, পাশাপাশি পরিশোধ করবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উচ্চ সুদে নেয়া ঋণও। সঠিকভাবেই এই তহবিলের অর্থ ব্যবহারের নিশ্চয়তা দিচ্ছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। মিনিস্ট্রি থেকে যে চিঠি দেওয়া আছে ওইখানেও তাই বলা আছে যে ICB-র ঋণ শোধ করা এবং মার্কেটকে সাপোর্ট দেওয়া, ওটা যথাযথভাবে ব্যবহার করা হবে।
পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বলছে মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির শেয়ারেই তহবিলের অর্থ বিনিয়োগ করবে আইসিবি। দীর্ঘমেয়াদে যার ইতিবাচক প্রভাব থাকবে শেয়ার বাজারে। আর্থিক সক্ষমতা বাড়বে এবং সে বেশি প্রফিট করতে পারলে সেটা ডিভিডেন্ড আকারে ডিক্লেয়ার করলে সাধারণ শেয়ার হোল্ডাররাও পাবে, সরকারও পাবে। সার্বিকভাবে মানে এই ডিভিডেন্ডটা আবার পুঁজিবাজারের ইনভেস্টমেন্ট হবে। এটা একদিক দিয়ে একটু সময় নিলেও এখানে একটা লিকুইডিটি সাপোর্ট আগামীতে বাজার পাবে। এদিকে আইসিবির তহবিল পাওয়ার খবর জানার পর বৃহস্পতিবারই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকে যোগ হয় 40 পয়েন্ট, লেনদেন বাড়ে প্রায় 100 কোটি টাকা। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামে ভয়াবহ আগুনে পড়েছে একটি বেসরকারি কারখানা। শনিবার গভীর রাতে হঠাৎ করে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বেকারিতে ঘি ও তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। রাঙ্গামাটির বরকলে 2 ভারতীয় নাগরিক সহ 7 জনকে আটক করেছে বিজিবি। বরকলে লঞ্চঘাট চেকপোস্টে ছোট হরিণা টু রাঙ্গামাটিগামী যাত্রীবাহী একটি স্পিড বোটে তল্লাশি অভিযান চালানো হয়। শুক্রবার বিকেলে লঞ্চঘাট চেকপোস্টে দায়িত্বরত জিপি সদস্যরা এই অভিযান চালান। আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ভারতের লুংলে জেলার দিমাগড়ি থানা ত্রিপুরাঘাট গ্রামের রঞ্জন কুমার চাকমার ছেলে সুরেশ চাকমা এবং মৃত জ্বলন্ত কুমার চাকমার ছেলে অরং খান চাকমা। এছাড়াও ভারতীয় নাগরিকদের সহযোগী হিসেবে স্পিডবোটের চালক সহ 5 বাংলাদেশি নাগরিককেও আটক করা হয়। নিউজ 24 সকাল 7টার সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। স্বাগত একবার নিউজ 24 সকাল 7টার সংবাদে। রাজধানীর ধানমন্ডিতে মধ্যরাতে বাসায় ঢুকে যুক্তরাজ্য প্রবাসী এক চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা বলছেন ছুটি কাটাতে কিছুদিন আগেই দেশে ফিরেছিলেন চিকিৎসক দম্পতি। ডাকাতির ঘটনা খুন নাকি টার্গেট কিলিং খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার রাত 1:30টায় মাস্ক পরিহিত 3 যুবককে একটি বাড়ির ভিতর ঢুকতে দেখা যায়। ঠিক 2:30টার দিকে সিসি ক্যামেরার ফুটেজে একই ব্যক্তিদের দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়। রাজধানী ধানমন্ডির নিজ বাড়িতে খুন হন যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক একেএম আব্দুর রশিদ। বাড়ির ভাড়াটিয়া ও স্থানীয়রা বলছেন মধ্যরাতে হঠাৎ রশিদের স্ত্রী ডাক্তার সুফিয়া রশিদের চিৎকার শুনে এগিয়ে আসেন তারা। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সুফিয়া আন্টি অনেক চিল্লাচিল্লি করে বের হয়ে আমরা ডিরেক্ট এখানে আসি, যে চোর চোর বলতেছে, আমি নিচে আসি। এসের পর আমরা আসার আগেই ওরা মূলত ওই দেওয়াল টপকে চলে গেছে। এদিক দিয়া এই যে এখান দিয়ে বাড়াইছে, ওই যে উপর দিয়া এখান দিয়ে বাড়াইছে। যারা এই অকারেন্স করছে তাদেরকে আমরা দেখিনি। পুলিশের দাবি প্রবাসী এই চিকিৎসক দম্পতি কিছুদিন আগেই দেশে এসেছেন। এই 2 সদস্যই ধানমন্ডির বাড়িটিতে বসবাস করতেন। রাতে দোতলায় বারান্দার দরজা খোলা পেয়ে দুর্বৃত্তরা রুমের ভেতর ঢুকে পড়ে। চিৎকারের আওয়াজ পেয়ে স্ত্রী ছুটে এলে দুর্বৃত্তরা রশিদকে এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ডাকাতি নাকি টার্গেট কিলিং তা খতিয়ে দেখছে পুলিশ। এইটা প্রাথমিকভাবে আমরা যেটা অনুসন্ধান করে আমরা যেটা পেয়েছি সেটা আমাদের কাছে এরকম টার্গেট কিলিং মনে হচ্ছে না। আপাতত আমাদের কাছে যেটা মনে হচ্ছে এটা চুরি বা এরকম কোনো ইন্টেনশন নিয়ে এসেছিল। ফাইনালি হচ্ছে বিষয়টা এতদূর গড়ায়। এই ঘটনায় নিহতের স্বজন বাদী হয়ে হাজারীবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। তাবলিগ জামাতের 2 গ্রুপের বিভেদ কিছুটা প্রশমিত হলো। মাওলানা সাদের বিষয়ে মতভেদ আরও দৃঢ় হয়েছে। মাওলানা সাদবিহীন ইজতেমা অর্থহীন মনে করেন তার
অনুসারীরা। আর সাদের বিভ্রান্তিমূলক আলোচনায় সংঘাত সৃষ্টি করবে বলে মন্তব্য জুবায়ের পন্থীদের। তবে ইসলামী চিন্তাবিদরা বলছেন সংঘাত আর দখলদারি ইসলামী আদর্শ নয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই পক্ষের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছেন সরকার। বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। মুসলিম উম্মার অন্যতম বৃহৎ জমায়েত বিশ্ব ইজতেমা, যা বাংলাদেশের টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়ে থাকে। তাবলিগ জামায়াতের এই সমাবেশে অংশগ্রহণ করেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানরা। কিন্তু ইজতেমা নিয়ে মাওলানা সাদ কান্ধালভি ও মাওলানা জুবায়েরের অনুসারীদের দ্বন্দ্ব প্রতি বছরেই বাড়ছে। মূলত মাওলানা সাদের কিছু বক্তব্য নিয়ে আপত্তি তুলে তাকে বয়কট করে দেশের আলেম ওলামাদের একাংশ। কিন্তু মাওলানা সাদের অংশগ্রহণ ছাড়া ইজতেমা অর্থহীন বলে মনে করেন তার অনুসারীরা। খুব আফসোসের সাথেই বলবো যে তারা আমাদের একবারও আমাদের ডাকে সাড়া দেননি। এটা অত্যন্ত দুঃখজনক। দীর্ঘ সময় আমরা একসাথে মেহনত করেছি, আমরা আশা করেছিলাম যে তারা আমাদের সাথে বসবে। যে আজকে মাওলানা সাদ সাহেব যদি আসে তাহলে পুরো বিশ্ব এখানে ঝুঁকে পড়বে। 30,000 থেকে আমি বলেছি 50,000 মেহমান আসবে। সাদ সাহেবকে এই দেশে আনার মানে হলো এই বিশৃঙ্খলাটাকে আরো বাড়ায় দেওয়া, মানে আগুনের মধ্যে তেল ডাইলা দেওয়া। উনি যদি ইচ্ছা করতো দিল্লি থেকে এই মুহূর্তের মধ্যে এটা শেষ করে ফেলতে পারতো। যে উলামা ইকরাম যেভাবে বলে সেভাবে চলো, এই কথাটা বললেই সব শেষ। এদিকে ইসলামী চিন্তাবিদরা বলছেন তাবলিগ জামায়াতের লক্ষ্য ভ্রাতৃত্বের বন্ধন বৃদ্ধি করা, কিন্তু মতভেদের পার্থক্যর কারণে সংঘাত সৃষ্টি হয় এমন কোনো বিষয় ইসলাম সমর্থন করে না। আল্লাহ রাসূল বলেছেন লা তাখতালিফু, তোমরা এরকম ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়ে ভিন্ন ভিন্ন অবস্থান সৃষ্টি করবে না। ফাতাখতালিফু কুলুবুকুম, তাহলে তোমাদের অন্তরের মধ্যেও বিভেদ সৃষ্টি হবে। আমরা কোনোভাবেই যেন অশান্তি সংঘাত সৃষ্টি না করি এবং অশান্তি সংঘাত সৃষ্টি না করাটাই হলো দাওয়াত। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সংকট নিরসনে দুই গ্রুপের সাথেই আলোচনা হয়েছে জানিয়ে ধর্ম উপদেষ্টা জানান সরকারের সিদ্ধান্তের পক্ষে রয়েছেন তারা। জবের গ্রুপ আগে করবেন, এরপরের স্লটে 7, 8, 9 সাদ সাহেবের অনুসারীরা করবেন। আমরা নতুন কিছু সংযোজন এখানে করতে চাচ্ছি না। এটা করতে গেলে আপনি দেখবেন যে বিতর্কের একটা ডোর ওপেন হয়ে যাবে, আবার দুই গ্রুপ মুখোমুখি হয়ে যাবে। এটা আমরা চাচ্ছি না। এবছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামী 31 জানুয়ারি শুরু হবে এবং দ্বিতীয় পর্ব শুরু হবে 7 ফেব্রুয়ারি। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল চুক্তির বিষয়ে আদালতের রায় আসলেও সহজে চুক্তি থেকে বের হওয়া যাবে না। কমিটির মাধ্যমে অনিয়মগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শুক্রবার বিকেলে নগরীর সার্কিট হাউসে বিভাগীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। এছাড়া দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি কালুর সেতুর কাজ আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু করা ও নতুন করে ইস্টার্ন রিফাইনারি নির্মাণ করার ঘোষণা দেন তিনি। আমরা একটা জাতীয় কমিটি ক্রিয়েট করেছি যারা বিদ্যুৎ বিভাগের কেউ নয়। জাস্টিস মইনুল ইসলাম, হাইকোর্ট ডিভিশনের প্রাক্তন বিচারপতি, তাকে সভাপতি করে একটা কমিটি করেছি আমরা। সেই কমিটি এইসব অনিয়মগুলো খতিয়ে দেখতেছে, কি কি অনিয়ম হয়েছে সেগুলো আমরা বের করতে চাই এবং সেই ফাইন্ডিংসের ভিত্তিতে আমরা এগোতে চাই। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। জুলাই আগস্টের গণহত্যা নিয়ে ভারতের অবস্থান অস্পষ্ট, উল্টো দায়ীকে আশ্রয় দিয়েছে। বিবিসি হিন্দিকে দেয়া সাক্ষাৎকারে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার বিবিসি হিন্দিকে দেয়া ওই সাক্ষাৎকারে তিনি আরও জানান, সংখ্যালঘুদের নিরাপত্তা নয় বরং ভারতের কথা বলা প্রয়োজন জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা নিয়ে। এ সময় তিনি আরও জানান, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ সরকারকে নিয়ে ভুল সংবাদ প্রচার করে যাচ্ছে, যার ইতি টানার কথাও তিনি পরিষ্কার করেন। এখানকার সংখ্যালঘুরা আমাদের নাগরিক, তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। এটি নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই। যেটি নিয়ে বলা দরকার সেটি হলো জুলাই আগস্টের গণহত্যা। বরং এই ধরনের প্রশ্ন করা দরকার, ভারত বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় কি ধরনের সাহায্য করতে পারে।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেল, ফ্যাসিবাদের দোসরদের শেকড় অনেক গভীরে রয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলেন, দলীয় নেতাদের দায়িত্ব পালন করেছে বিগত সরকার আমলের প্রশাসনের কিছু লোক। শুক্রবার বিকেলে অফিসার্স ক্লাবে গণঅভ্যুত্থানের 3 মাস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। মাননীয় উপদেষ্টা কিভাবে সংস্কার করলে, কাঠামোগত পরিবর্তন করলে ভবিষ্যতে আর কখনো এতটা প্রশাসনের এতটা দলীয়করণ সম্ভব হবে না, ভবিষ্যতে আর কখনো প্রশাসন এতটা দল দাসের মতো কার্যক্রম করবে না, জনগণের বিরুদ্ধে জনবিরোধী অবস্থান নেবে না, সেটা নিশ্চিত করার জন্য আপনাদের মতামত দেবেন এবং সেই অনুযায়ী সরকার জনপ্রশাসনের সংস্কার নিয়ে আসবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নয়নে পুরনো নীতি পরিবর্তন করে ভারতকে নতুন বয়ান তৈরি করতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে আয়োজিত অভিন্ন নদীর পানি ও ভারত প্রশ্ন সমাধানের পথ শীর্ষক আলোচনায় কথা বলেন তিনি। জানান, দুদেশের সম্পর্কের স্বার্থে কোনো ধরনের হস্তক্ষেপ করার মানসিকতা থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে। একই সাথে আন্তর্জাতিক পানি আইন অনুযায়ী ভারত বাংলাদেশের মধ্যে বিদ্যমান নদী ও পানি সমস্যা সমাধানের উপরও জোর দেন আমির খসরু। I don't see any problem. দুদেশের মধ্যে রিলেশনশিপে তোমরা যদি এই 3টা বিষয়কে ধারণ করতে পারো, অ্যাকসেপ্ট করতে পারো, গ্রহণ করো এবং তোমাদের বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে এটা ইনকর্পোরেট করে বাংলাদেশ ভারত রিলেশনশিপকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে চাও, আই ডোন্ট সি এনি প্রবলেম। মাদারীপুরে সার প্রয়োগে যন্ত্রের ব্যবহার করে লাভবান কৃষকরা। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ইউরিয়া সার প্রয়োগের যন্ত্রটি দেশের কৃষি খাতে সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি হিসেবে নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি ব্যবহারে বীজ ও সারের অপচয় কমে লাভবান হবেন কৃষকরা। বিলাল রিজভির তথ্যচিত্রে বিস্তারিত রিপোর্টে। যুগ যুগ ধরেই কৃষকরা জমিতে হাতে সার প্রয়োগ করে আসছেন। এতে সার অপচয়ের পাশাপাশি সময় ও শ্রম দুটোই বেশি লাগে। উন্নত দেশগুলোর মতো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করেছে দানাদার ইউরিয়া সার প্রয়োগ যন্ত্র। মাদারীপুরের শিবচরের উমেদপুর ইউনিয়নের 5 জন কৃষক এটির প্রথম ব্যবহারে বিঘা প্রতি 8 কেজি সার কম লেগেছে। এবার হাতে ধান লাগাইছি এবং হাতে সার দিছি। এবছর কৃষি অফিস থেকে আমাদের পরামর্শতে আমরা ধান লাগাইছি, আপনার ধান অনেক ভালো হয়েছে। এবার আমরা মেশিনের মাধ্যমে ধান লাগাইছি, 12 দিন চারা বয়স ধান লাগাইছি আর মেশিনে সার দিছি, তাতে ব্যাপক পরিমাণে ফলন হয়েছে। আমরা যে হাতে ধান লাগাইতাম তার চেয়ে দ্বিগুণ পরিমাণে ফলন হয়েছে। যন্ত্রটি মাটির গভীরে সঠিক পরিমাণে সার প্রয়োগ নিশ্চিত করে, যা প্রচলিত পদ্ধতির তুলনায় সারের প্রায় 40% সাশ্রয় করতে সক্ষম। গত বছর ফলন হয়েছে কম, এই বছর ফলন হয়েছে ডাবল। তাহলে আমরা যেটা সাধারণত গতানুগতিক হাতে যে সিটিয়ে যে ইউরিয়া সারটা দিই, ওখানে সার আমরা 24 কেজি দিচ্ছি বিঘায়, আর এখানে আমরা মেশিনের মাধ্যমে যে সারটা দিচ্ছি মাটির গভীরে 16 কেজি দিচ্ছি। প্রি দানাদার ইউরিয়া সার প্রয়োগ যন্ত্রটি ফসলের উৎপাদনশীলতা বাড়াতে এবং কৃষকদের আর্থিক উন্নয়নে সহায়ক হবে বলে জানান এই দুই কর্মকর্তা। অপচয় কম হচ্ছে এবং সারের সাশ্রয় হচ্ছে, এতে করে ফলনও কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য ফসলের তুলনায় বা আমরা যে ট্রেডিশনাল যে পথে যে আমরা কাজ করি তার তুলনায় ফলনও কিন্তু আপনারা দেখছেন যে মাঠে যে ফলন হয় ওই আমাদের ট্রেডিশনাল পদ্ধতির থেকে এখানে ফলন বেশি হয়েছে। আপনারা জানেন যে আমাদের ধান চাষে প্রচুর পরিমাণে ইউরিয়া সার আমাদের প্রয়োজন হয়ে পড়ে। তা আমাদের একটা জিনিস আছে, ইউরিয়া সার শুধু খরচ যেমন বাড়ে, পাশাপাশি আমাদের একটা চ্যালেঞ্জ হচ্ছে যে ইউরিয়া সারকে কমিয়ে আনা, ব্যবহার কমানো। কারণ এই ইউরিয়া সারকে কমানোর জন্য, কারণ ইউরিয়া সার শুধু উৎপাদন বাড়ায়, পাশাপাশি এটা কিন্তু পরিবেশেরও ক্ষতি করে। এখান থেকে গ্রিন হাউস গ্যাস নির্গত হয়, নাইট্রাস অক্সাইড, যেটা আসলে আমাদের একটা গ্রিন হাউস গ্যাস, জলবায়ু পরিবর্তনে বিরাট একটা কন্ট্রিবিউশন করে। যেই উদ্দেশ্যকে সামনে রেখে ইউরিয়া সারের যে ব্যবহার কমানো যায়, সেজন্য আমাদের এনসিসি ব্যাংকের একটা অর্থায়নে আমরা এই গবেষণাটি পরিচালিত করি। এই যন্ত্র শুধু পরিবেশ সুরক্ষায় সহায়ক নয়, কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আয়ের সুযোগও বাড়াবে, এমনটাই প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
নিউজ 24 সকাল 7টার সংবাদে নিচ্ছে আরও একটা বিরতি, সাথে থাকুন। Cricket is more than just a game in Bangladesh. It's a way of life. At Boshundhara, cricket is more than just a game in Bangladesh. It's a way of life. At Boshundhara Cricket Network, we are turning those dreams into reality with world-class facilities, cutting-edge technology, and expert coaches. Your passion, our commitment. Together, we will make your cricketing dream come true. স্বাগত একবার নিউজ 24 সকাল 7টার সংবাদে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলছে স্বর্ণের আবরণ দেয়া টেসলার গাড়ি সাইবার ট্রাকের প্রদর্শনী। এক্সক্লুসিভ গোল্ড প্লেটেড গাড়িটির মধ্যে হয়ে উঠেছে দর্শক ক্রেতার আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। প্রদর্শনী শেষে রাফেল ড্রয়ের মাধ্যমে যে কোনো একজনের হাতে উঠবে এর চাবি। প্রদর্শনীতে 500 দিরহাম বাংলাদেশি মুদ্রায় প্রায় 16,000 টাকা খরচ করলেই মিলবে রাফেল ড্রয়ের টিকিট। রাফেল ড্র হবে আগামী 29 ডিসেম্বর। স্বর্ণের আবরণ দেওয়া গাড়ি এর আগেও বাজারে এসেছে, কিন্তু টেসলার সাইবার ট্রাকে কাজটি করা ছিল চ্যালেঞ্জিং একটা ব্যাপার। গাড়িটির বিশেষত্ব হলো এর বডি বা মূল অবয়ব স্টেইনলেস স্টিল দিয়ে বানানো। এবার আন্তর্জাতিক সংবাদ। শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনে বিপুল বিজয় পেল বামপন্থী প্রেসিডেন্ট অনুরার জোট। বিশ্লেষকরা বলছেন, পার্লামেন্টে অনুরার জোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জন তার হাতকে শক্তিশালী করল। এখন তিনি তার অর্থনীতি সহ অন্যান্য নীতি সহজে বাস্তবায়ন করতে পারবেন। তবে প্রতিবেশী দেশগুলোতে বামপন্থীদের আগমনে অস্বস্তি বাড়ছে নয়াদিল্লির। এবার লঙ্কার সিংহাসনে বামপন্থীরা। বৃহস্পতিবার আগাম পার্লামেন্ট নির্বাচনে 225 আসনের মধ্যে 137টিতে জয় পেয়েছে বামপন্থী এনপিপি। সমীকরণ বলছে 225 আসনের পার্লামেন্টে এনপিপির আসন সংখ্যা 150 ছাড়িয়ে যেতে পারে। গেল সেপ্টেম্বরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন অনুরা, কিন্তু পার্লামেন্টে তার নির্বাচনী জোট এনপিপির আসন ছিল মাত্র 3টি। পার্লামেন্টে নিজ জোটের আসন সংখ্যা বাড়াতে তিনি আগাম নির্বাচন দেন। এবার তার জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল। বিশ্লেষকরা বলছেন, পার্লামেন্টে অনুরা জোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আরো শক্তিশালী হলো বামপন্থীরা। এখন তিনি তার অর্থনৈতিক সহ অন্যান্য নীতি সহজেই বাস্তবায়ন করতে পারবেন, আর এতে জয় হলো খেটে খাওয়া মানুষের। শ্রীলঙ্কায় বামপন্থী দিশানায়কের বিজয় দক্ষিণ এশিয়ার রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ হলেও নয়াদিল্লির জন্য খুব স্বস্তিকর নয়। নবনির্বাচিত এই প্রেসিডেন্ট ভারতের কঠোর সমালোচক হিসেবে পরিচিত। এদিকে ভারতের প্রতিবেশী দেশ নেপালেও বামপন্থীদের আগমন। মালদ্বীপও কঠোর ভারত বিরোধী হিসেবে পরিচিত। বাংলাদেশেও ঘনিষ্ঠ মিত্র আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, আর এমন অবস্থায় অস্বস্তিতে নয়াদিল্লি। মাসুদ রানা, নিউজ 24। নিজেদের মধ্যকার মৈত্রীকে আরও শক্তিশালী করা নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত কয়েকদিনে 3বার কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, তাদের মধ্যে ভালো ও বেশ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ইরানের সম্ভাব্য সব হুমকি ও তাদের দ্বারা সৃষ্ট বিপদ নিয়ে কাজ করতে সম্মত হয়েছেন। শান্তি সম্প্রসারণ এবং অন্যান্য ক্ষেত্রে ইসরায়েলের সামনে বড় সুযোগ দেখতে পাচ্ছেন তিনি।
গত 5 নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিপুলভাবে জয়লাভ করেন। তার দল দেশটির পার্লামেন্টের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, ফলে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ব্যাপক ক্ষমতার বিষয়টি নিশ্চিত হয়েছে। বিশ্বের রাজনৈতিক দৃশ্যপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম সুজি ওয়াইলস, যিনি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী জয়ের পেছনে থাকা এক অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। আজকের প্রতিবেদনে আমরা জানব কিভাবে এই রহস্যময় এবং অত্যন্ত সংযমী নারী ট্রাম্পের বিজয়ে কৌশল তৈরি করেছেন আর কিভাবে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী চিফ অফ স্টাফ হিসেবে নির্বাচিত হলেন। সুজি ওয়াইলস একজন রাজনৈতিক কৌশলবিদ, যিনি কখনোই প্রচারের আলোতে আসতে চাননি, কিন্তু তার প্রভাব ও কাজের কারণেই ট্রাম্পের দ্বিতীয় বিজয় সম্ভব হয়েছে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা এতটাই শৃঙ্খলাপূর্ণ ছিল যে অনেকেই মনে করেন এর পেছনে বড় ভূমিকা রেখেছেন সুজি। ফ্লোরিডা ভিত্তিক এই কৌশলবিদের কাজ ছিল নেপথ্যে থেকে কৌশল তৈরি করা এবং ট্রাম্পের জটিল রাজনৈতিক চরিত্রকে ভালোভাবে বুঝে পরিকল্পনা করা। 2016 এবং 2020 সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সুজি এবার আরও বড় চ্যালেঞ্জের সম্মুখীন হন, কারণ ট্রাম্প জড়িয়েছিলেন মামলার জালে। তবুও সুজির দক্ষ কৌশলে তাকে নির্বাচনী লড়াইয়ে বিজয় করা সম্ভব হয়েছে। তবে সবচেয়ে বড় বিষয় হলো সুজি ওয়াইলসের কাজের প্রতি তার অঙ্গীকার। তিনি কখনোই নিজেকে সামনে আনেননি। যখন ট্রাম্প তাকে প্রচারের মঞ্চে আসার জন্য আহ্বান করেছিলেন, সুজি তা নাকচ করে দেন। ট্রাম্প তার কর্মদক্ষতা ও অবদানের জন্য তাকে বরফ মানবী হিসেবে অভিহিত করেন। সুজি ওয়াইলসের গুরুত্বপূর্ণ অবদান ছিল রিপাবলিকান দল এবং ট্রাম্পের সমর্থক শিবিরের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা, বিশেষ করে যখন ক্যাপিটল হিলে উন্মাদনা শুরু হয়। তার সঠিক কৌশলের পরিকল্পনার কারণেই দল পুনরায় একত্রিত হয় এবং নির্বাচনী প্রচারণায় সফলতা আসে। আর এখন তার কর্মজীবনে আরেকটি ঐতিহাসিক মুহূর্ত, ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনে চিফ অফ স্টাফ হিসেবে নিয়োগ। মার্কিন ইতিহাসে এটি প্রথমবারের মতো কোনো নারী এই পদে বসছেন। এই ভূমিকায় তিনি যে দায়িত্ব পালন করবেন তা কেবল আমেরিকার রাজনীতি নয়, পুরো বিশ্বের রাজনৈতিক দৃশ্যপটকেই নতুনভাবে আকৃতি দিবেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সকাল 7টার সংবাদে নিচ্ছে আরও একটা বিরতি, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। স্বাগত একবার ডিস24 সকাল 7টার সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে আজ মালদ্বীপের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াই বাংলাদেশের। খেলোয়াড়রা চাঙ্গা থাকায় জয় একমাত্র লক্ষ্য হ্যাবিয়ার ক্যাব্রেরার। আর প্রথম ম্যাচের ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে দল কামব্যাক করবে প্রত্যাশা মিডফিল্ডার সোহেল রানার। অন্যদিকে প্রথম ম্যাচে জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে জয় তুলে নিতে চায় মালদ্বীপ। মালদ্বীপের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশ গেল 8 বছরে হেরেছিল মাত্র একবার। সেই আত্মবিশ্বাস পুঁজি করে বসুন্ধরা কিংস এরেনায় প্রথম ম্যাচে নেমেছিল রাকিব তপুরা। তবে স্বাগতিকদের হারিয়ে সিরিজ শুরু দ্বীপরাষ্ট্রটির। এই হারের ক্ষত ভুলতে টিম হোটেলে রিকভারি সেশন করেছে হ্যাবিয়ার ক্যাব্রেরা শিষ্যরা। সেই সেশনে পেছনের ব্যর্থতা ঝেড়ে ফেলে চাঙ্গা ফাহিম মিতুলরা। তাই কোচের নজর জয়ের দিকেই। আমাদের জন্য ভালো খবর, খেলোয়াড়রা রিকভারি সেশনে শারীরিক ও মানসিক চাপ কাটিয়ে উঠেছে। ম্যাচে আমাদের চাওয়া বড় এবং এনার্জিও ভালো আছে, তাই জয় পেতেই মাঠে নামবো।
প্রথম ম্যাচে গোল মিসের পসরা সাজিয়ে বসেছিল বাংলার ফুটবলাররা, তাই এবার প্রথম ম্যাচের ভুল শুধরে মিডফিল্ডার সোহেল রানার প্রত্যাশা দল ঘুরে দাঁড়াবে কিংস অ্যারেনায়। যেভাবে খেলছি ফার্স্ট ম্যাচটা, তো আশা করি আমরা সেকেন্ড ম্যাচটা খুবই আরো ভালোভাবে আমরা কামব্যাক করব, কারণ প্রত্যেকটা প্লেয়ারের কনফিডেন্স আছে যে আমাদের টিমের প্রতি, যে আমরা খুব স্ট্রংলি কামব্যাক করব। গেল এক বছর মালদ্বীপে গড়ায়নি লিগ, দ্বীপ রাষ্ট্রটি আন্তর্জাতিক ম্যাচেও ফিরেছে বছর খানেক পর। এই কঠিন সময় পাশ কাটিয়ে জয় দিয়ে সিরিজ শুরু তাদের, এবার তাই সিরিজ জিতে দেশে ফিরতে চান মালদ্বীপের কোচ আলী সুজেইন। আমার প্রত্যাশা আমরা জয় পাবো, কারণ দীর্ঘদিন পর খেলতে নেমেও প্রথম ম্যাচে জয় পেয়েছি, সে কারণে ছেলেরা খুবই আত্মবিশ্বাসী। বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশের সিরিজ বাঁচানোর ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। জিহাদ আল হাসান, নিউজ 24, ঢাকা। গ্লোবাল সুপার লিগ সামনে রেখে মিরপুরে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করছে রংপুর রাইডার্স। নিজের সেরাটা দিয়ে জাতীয় দলে ফেরার পথ সহজ করতে চান এই আসরে রংপুরের জার্সিতে খেলা আফিফ হোসেন আর মেন্টর মোহাম্মদ রফিক। রংপুরের দেশের বাইরে টুর্নামেন্টে অংশগ্রহণকে দেখছেন অন্য ক্লাবগুলোর জন্য সুযোগ হিসেবে। জাতীয় দলে ওয়ানডে ফরম্যাটে আপাতত কোনো অ্যাসাইনমেন্ট নেই। টেস্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজে টাইগাররা, তারপরও হোম অফ ক্রিকেটে দেখা গেল লাল সবুজ জার্সির ক্রিকেটারদের অনুশীলন। দলটি রংপুর রাইডার্স। জুলাই অভ্যুত্থানের স্মৃতি নিয়ে জার্সিতে এসেছে পরিবর্তন। বিপ্লব গায়ে জড়িয়ে যেন বেশ উজ্জীবিত রাইডার্স বাহিনী। দল গুছিয়ে রাইডার্সদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। শেষ মুহূর্তের প্রস্তুতি পরখ করে নিচ্ছিলেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। বিপিএল এর আগামী আসরে খুলনার টিমে থাকলেও ওয়েস্ট ইন্ডিজে গ্লোবাল টি-20 আসর সামনে রেখে রংপুর দলে ফিরেছে আফিফ হোসেনকে। এই টুর্নামেন্ট নিয়ে জানালেন নিজের পরিকল্পনা। রংপুর রাইডার্স আমাদের এরকম একটা অপরচুনিটি প্রোভাইড করতেছে, তো এরকম অপরচুনিটি তো সবসময় আসে না, তো আশা থাকবে রংপুর রাইডার্সের হয়ে যেতে ভালো করতে পারে। রংপুর ক্যাপ্টেন সোহানকে নিয়েও কথা বলেন আফিফ। সোহান ভাইয়ের সাথে আসলে শুধু এখন যে ফার্স্ট টাইম খেলা এটা না, আমরা অনেক টিমে এর আগেও খেলেছি, তো অবশ্যই ক্যাপ্টেন হিসেবে অনেক ভালো দেখে সে ক্যাপ্টেন্সি করে। সব আন্তর্জাতিক টুর্নামেন্টে ক্লাব হিসেবে রংপুরের অংশগ্রহণকে অন্যদের পাথর হিসেবে দেখছেন রাইডার্স মেন্টর মোহাম্মদ রফিক। বাংলাদেশে যেন এই যাওয়া শিখলো, এটি কিন্তু একটা ভালো পজিটিভ সাইড। তা আমি মনে করি এই যাওয়া শিখলো, দেখা যায় এখন টিম যাচ্ছে, ভবিষ্যতে দেখা যায় এইসব প্লেয়ারগুলো যদি ভালো খেলে, দেখা যায় ওদের যে টুর্নামেন্টগুলো হয়, দেখা যায় বাংলাদেশে অনেক প্লেয়ার ডাকবে এবং টানবে। তা আমি মনে করি এটা একটা খুব ভালো পজিটিভ সাইড। 26 নভেম্বর শুরু হওয়ার টুর্নামেন্টে রংপুর ছাড়াও অংশ নেবে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার, পাকিস্তানের লাহোর কালান্ডার্স ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। নতুনদের সুযোগ দিতে টেস্ট এবং প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জানালেন ইমরুল কায়েস। টি-20তে জাতীয় দলে নিজের জায়গা দেখেন না তিনি, তবে আরও কয়েক বছর খেলতে চান ওয়ানডে ফরম্যাটে। মিরপুরে নিউজ 24-কে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ দলের নিয়মিত ক্রিকেটার ছিলেন, কিন্তু বিসিবি কতটা তাকে পছন্দ করতে পেরেছিল, বিসিবি কতটা তাকে খেলানোর চেষ্টা করেছে, সব প্রশ্নই থাকবে তার কাছে। ইমরুল কায়েসের ক্যারিয়ার শেষ হচ্ছে, ফার্স্ট ক্লাস ক্যারিয়ার একদিন পরে, এবং টেস্ট তিনি কিন্তু ক্যারিয়ারের মধ্যে শেষ করার ঘোষণা দিয়েছেন। সেই ইমরুল কায়েসের সঙ্গে আমার কথা হলো বিভিন্ন বিষয় নিয়ে। ইমরুল ভাই, শুরুতে জানতে চাওয়া, টেস্ট ক্যারিয়ারটা আরও বড় হতে পারতো, না হওয়ার পেছনে কি বিসিবির দায় দেখেন কতটা? আমি মনে করি যে আমি যে টাইমটাতে বাদ পড়েছিলাম ওই টাইমটা আমার আরও একটু ভালো কিছু করার অ্যাবিলিটি ছিল, যখন টেস্ট ক্রিকেটটা আমি ভালোভাবে বুঝতে শিখেছিলাম, ভালো খেলতেছিলাম। হ্যাঁ, যেমন লাস্ট কিছু টেস্ট ম্যাচ আমি ভালো খেলি নাই, বাট আমি একেবারে রান করতেছিলাম না তা না, করতেছিলাম। প্রতিবেশী দেশ ইন্ডিয়া কোনো প্লেয়ার পারফর্ম না করলে কোচরা তাকে সহযোগিতা করে, তাকে আলাদা ট্রেনিং করে। বাংলাদেশে কখনো এই বিষয়গুলো দেখি না। ভুল ত্রুটিগুলো ধরার চেষ্টা করে, তাকে ওইটা টিউনিং করার চেষ্টা করে। তা আমার মনে হয় যে এই জায়গায় আমরা পিছায় আছি, আমরা আমাদের ইন্ডিভিজুয়াল কোনো কোচ নাই। অবসর ঘোষণার পরে আপনার সতীর্থরা কে কি বলেছেন? না, সাকিবের সাথে আমার এসব নিয়ে কোনো কথা হয় নাই। আমাকে রিয়াদ ভাই অ্যাপ্রিশিয়েট করেছে, মাহমুদুল্লাহ রিয়াদ আমার রিটায়ারমেন্ট দেখে সাথে সাথে টেক্সট পাঠিয়েছে। কায়েস ভাই, বাংলাদেশে যারা ক্রিকেট থেকে অবসর নেয় তাদের অবসরটা খুব একটা ভালো হয় না। কেউ মাঠের বাইরে থেকে অবসর নেয়, কেউ অবসর নিতে চেয়েও ঘরের মাটিতে অবসর নিতে পারে না। এই কালচারটা গড়ে না ওঠার পেছনে আপনি দায়টা কোথায় দেখেন? আপনি কখন থামতে চান, আপনি কখন স্যাটিসফাইড,
এবং আপনার শরীরের সাথে আপনাকে বুঝতে হবে যে আপনি এখন কি আসলেই 100% আগের মতো পারতেছেন কিনা। ক্যারিয়ারটাই কোচিংয়ে নেবেন এবং কোচিং নিলে কোথায় কোচিং করাবেন, কিভাবে করবেন, চিন্তা ভাবনা কি আছে? দেখুন, আমি ম্যাক্সিমাম টাইম এখন অস্ট্রেলিয়াতে থাকা হয়। আমার অস্ট্রেলিয়ার বেজই আমার ক্রিকেট এখন কাজ করার সুযোগ হয়েছে এবং আমি চেষ্টা করব যে ওখানে একটা ভালো একাডেমি দিয়ে এবং একাডেমির মাধ্যমে ক্রিকেট ডেভেলপমেন্ট করা। ওয়ানডে আর টি20 কোনো চিন্তা ভাবনা আছে কিনা? হ্যাঁ, আমি তো ওয়ানডে এখন খেলবো। আমি টি20 অনেস্টলি আমি বাংলাদেশ টিমে খেলা কখনোই আর চিন্তা করি না। যে দর্শক, আমাদের সঙ্গে ছিলেন ইমরুল কায়েস। তিনি দক্ষিণবঙ্গের ক্রিকেটার, জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। তবে বিদায় বেলায় জানিয়ে গেলেন তার না বলা অনেক কথা। শুভদেবনাথ, নিউজ 24, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সকাল 7টার সংবাদ। আর সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।